কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ এবং মাৎসর্য, এই 6টা রিপু এমনই যেগুলো নাকি যে কোনো ক্রাইমের পেছনে থাকে। আর দেখুন সে সমস্ত কিছুগুলো আমাদের সবার মধ্যে বর্তমান, তাই এই মুখ নিয়েও না বসে পড়তে, মানে এই ইন্টারভিউটাতে বসে পড়ার লোভটা সামলাতে পারলাম না। পাশে চিরঞ্জিত দা আছে। দীপক দা কেমন আছো? ফার্স্ট ক্লাস, দারুণ। ওইগুলো বাদ দিয়ে আছি, ওইগুলো তুমি বাদ ওই 6টা বাদ দিয়ে আছি, ভালো আছি। কিন্তু এই 6টা নিয়েই তো আজকে আড্ডা, কারণ সরোরি থাকলে কিন্তু মার্ডার হয়ে যাবে। এটা হচ্ছে থিওরি, অয়নের থিওরি। অয়ন যেটা তৈরি করেছে চন্দ্রকান্তকে দিয়ে, সেটা হচ্ছে যে ওই 6টা দিয়েই মার্ডার হয়। তো ওই 6টা নিয়ে থাকলে কিন্তু মার্ডার, সেই জন্য তো বাদ দিয়ে বেঁচে আছি আমি। ব্যাস, তাহলে গার্ডার দিয়ে মার্ডারের গল্পটা নয় আমরা পড়ে যাব, কিন্তু আমরা যে আড্ডাটায় আছি সেটা হলো ষড়রিপু 2 যৌতুগৃহ। এবং সেই আড্ডাতে আমি মানে চিরঞ্জিত দার সঙ্গে যেরকম একটুখানি কথা দিয়ে শুরু করলাম, কিন্তু এবার চলে যাব সরাসরি পরিচালকের কাছে। যৌতুগৃহের ব্যাপারটা শুনছিলাম, তুমি বললে মহাভারতের একখানে রেফারেন্স এটার সঙ্গে তুমি টেনে এনেছো। এবং এই আগের গল্পটা যখন আমরা ষড়রিপু দেখেছি, তখনও দেখেছি যে এই 6টা রিপু কিভাবে থাকতে পারে। এবং তোমার গল্পের একটা মূল বৈশিষ্ট্য হলো গিয়ে যে কোনো চরিত্রই সাদা নয়, পুরোপুরি সাদা কালো মিশিয়ে। এখানেও কি তাই? হ্যাঁ, একেবারেই তাই, কারণ পৃথিবীটাই তাই। এই পৃথিবীতে কোনো চরিত্র পুরোপুরি সাদা নয়, একমাত্র সাহিত্যের পাতায় কিছু গোয়েন্দা ছাড়া কোনো চরিত্র সাদা নয় এবং হতেও পারে না। যে কারণে মানে পরবর্তীকালে শার্লক হোমস রিকনস্ট্রাক্ট হয়েছেন। শার্লক হোমসকে দেখে, শার্লক হোমস কিন্তু যখন লিখেছিলেন আর কি আর্থার কোনান ডয়েল, শার্লক হোমস রেগুলার মরফিন নিতেন, কিন্তু সেইটা যখন তারপরে বিবিসি দেখে সেটা অতটা দেখানো হয়নি আর কি। শার্লক হোমস একদমই খুব সাদা চরিত্রের ছিলেন না, বাঙালি গোয়েন্দারা সাদা চরিত্রের ছিল। সেটা ব্যোমকেশ হোক, হ্যাঁ হ্যাঁ, সেটা ব্যোমকেশ হোক, ফেলুদা হোক, জয়ন্ত হোক, মানে এটা সবাই খুব ভালো, কিন্তু মানুষ এত ভালো হয় না, গোয়েন্দারা তো আরোই ভালো হয় না। তার কারণ তারা, একজন গোয়েন্দা কিন্তু সব থেকে ভালো ক্রিমিনাল, কারণ সে ক্রাইমটা নিজের মাথার ভেতর ডিটেক্ট করে, ফলে সে ক্রাইমটা সব থেকে ভালো জানে। তো চন্দ্রকান্ত সেরকম একজন আর কি, এবং বাকি ক্যারেক্টাররাও এরকমই, মানে খুব রিয়েল লাইফ ক্যারেক্টার তারা, কেউই ওরকম সাদা নয়, সবাই গ্রে, কারুর সাদা আছে, কালো আছে, সব মিলিয়ে মিশিয়ে আছে। অরুণিমাদিবার তোমার কাছে আসি। কোথাও না কোথাও অভিনেতা অভিনেত্রী থেকে নেতা নেত্রী প্রত্যেকের মধ্যেই একটা ইমেজ বিল্ডিংয়ের জায়গা থাকে। তারা প্রত্যেকেই একটা তথাকথিত ভদ্র, সভ্য, পরিষ্কার ইমেজ মেনটেন করতে ভালোবাসে। এটা কতখানি তোমার ওপর বা তোমাদের ওপর, অভিনেতা অভিনেত্রীদের কাছে বার্ডেন বলতে পারো বা হেকটিক বলতে পারো, কিভাবে তুমি দেখো ব্যাপারটাকে? দেখো, টু সাম এক্সটেন্ট আমাদের তো একটু হিপোক্রেট হতেই হয়। মানে আমরা আমাদের সাদা সাইডটা অলওয়েজ, আই থিঙ্ক আমার মনে হয় যে কোনো মানুষের ক্ষেত্রে সাদা সাইডটা দেখাই, কালো সাইডটাকে আমরা লুকিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু এরকম তো পৃথিবীতে কোনো মানুষ হতে পারে না যে শুধু সাদা, মানে ইম্পসিবল। আর যে শুধু কালো, একটা ক্রিমিনালেরও কিন্তু কিছু ভালো সাইড থাকতে পারে ডেফিনেটলি। তো আমার মনে হয় যে মানে তুমি বলছো অ্যাক্টরদের ক্ষেত্রে বা নেতা, কে আর কার গ্রে শেডসগুলো দেখাতে চায় বলো লোককে? আই ডোন্ট থিঙ্ক সো যে কেউ গ্রে শেড। বাট হ্যাঁ, ইফ ইউ আস্কিং মি, মানে আমি আমারটা বলতে পারি, আই এম নট আ হিপোক্রেট। আমি যেরকম আমি সেরকমই দেখাই, এবং আমার মনে হয় না যে আমার কাজের ক্ষেত্রে বা আমার জীবনের ক্ষেত্রে আমাকে আমার গ্রে শেডটাকে লুকিয়ে রাখতে হবে, বা একেবারে আমি ভীষণ ভালো, মানে ভেরি পার্টিকুলার 5টার কল টাইমে 5টায় আসবো, যা বলবে একদম পুরোটা শুনবো, মা বাবা যা বলবে সেটা শুনতে হবে, এরকম না। নর্মাল থাকি, মানে 5টায় 8টায় আসা। কি বাজে। আচ্ছা দাদা, এবার তোমার কাছে আসি। এই যে ইমেজ বিল্ডিংয়ের জায়গাটা, এর বাইরেও ধরো অনেক সময় হয় না যে একটা মানুষকে আমরা দেখে ভাবলাম এক ধরনের, কিন্তু তার মানে পরক্ষণে হয়তো অন্য একটা মানুষের থেকে এমন কিছু শুনলাম তার ব্যাপারে কথা। মানে এক্ষেত্রে আমার নিজের এক গল্প মনে পড়ছে যে আমার বাড়ির সামনে একজন স্কুল টিচার থাকতেন, তাকে দেখে প্রচণ্ড আমরা সম্মান করতাম। পরে জেনেছিলাম আমরা সে তার স্ত্রীকে মারে রাত্রিবেলাতে, মানে বিভিন্ন কিছুর জন্য গায়ে হাত দেয়। তো এরকম শক্ত আমি আমাদের পড়াতেও হয়েছিল এক্স্যাক্টলি এই ঘটনাটা। গোলপার্কে আমাদের বাড়ির পাশে এক জায়গায় প্রফেসর তার স্ত্রীকে মারতেন, আর প্রফেসর যদি বাইরে রাস্তায় যখন হেঁটে চলে যেতেন পাঞ্জাবি পরে, ধুতি পরে, কিছু পরে, মানে অসাধারণ দেখতে, মানে অসাধারণ দেখতে থাকে। আমরা মারছে বলে তার দরজায় পৌঁছে গেছিলাম, আমরা তাকে বাধ্য করছিলাম থামতে, কিন্তু ওই তার স্ত্রী আর কি মেনে নিয়েছিল। স্ত্রী যেহেতু আমাদের এটা ইন্টারভেনশনটা নিল না, সেই জন্য আমরা কিছু করতে পারলাম না। এই হচ্ছে মুশকিলটা ওখানে। তো এরকম ঘটনা ঘটে, যাই হোক। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সমস্ত ব্যাপারটা
মানুষের জীবনেও তাই, কিন্তু ফিল্মে খুব বেশি সেটা হচ্ছে ইটস অল অ্যাবাউট পারসেপশন। ড্রিঙ্ক করতে চেয়েছিলাম, চেপে ধরে ড্রিঙ্ক করিয়েছিলাম, আর পড়ে গেল, খেলো না, সেরম। এই ছবিটা নেয়নি পাবলিক, কারণ এই রোলটা আমার কাছে হাজার হাজার চিঠি আসতে আরম্ভ করলো, টেলিফোন এলো, এটা আপনি কেন করলেন, এটা বউকে মদ খাওয়াতে গেলেন কেন, এটা 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 চিরঞ্জিত এটা করে না। তার মানে পারসেপশন, মানে আমার সম্বন্ধে একটা ধারণা হয়ে গেছে, আমার সম্বন্ধে ধারণা হয়ে গেছে বলে আমি আগে থেকে বুঝতে পেরেছি বলে আমি দীপককে বাদ দিয়ে চিরঞ্জিত হয়ে গেছিলাম। কারণ আমি জানি এই পচা বাংলা ছবির কথা যখনই উল্লেখ হবে তখনই চিরঞ্জিতকে খিস্তি করবে লোকে, আর সেই খিস্তিটা চিরঞ্জিত খাবে, দীপক খাবে না। দীপককে আমি সমরসপোষ কালকুট করে রেখে দিয়েছি, আর একটা আইডেন্টিটি দিয়ে রেখেছি। ওই কাজগুলো করবে, ওই পচা ছবি, বেদের মেজোসনা টোসনা যা তা গালাগালি করবে লোকে, যাই করুক না কেন অসম্ভব ভালো চলবে, কারণ মাসের ছবি ওটা, সে তারা নিয়ে নিয়েছে। কিন্তু মাসের তো কোনো ভ্যালু নেই। আলটিমেটলি খাতাটা লেখা হয়, তাতে যে স্বর্ণাক্ষরে যে নাম টামগুলো ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো লেখা হয়, সেখানেতে মাসের কোনো জায়গা নেই, তো সেখানে ওঠেনি, খারাপ আছে, ওটা চিরঞ্জিতের ঘাড়ে গেছে। সে চতুষ্কোণ বাড়িওলি করছে, সে মুহূর্তে সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে, আসলে সেটা দীপক করছে। কিন্তু মুশকিল হচ্ছে তখন লোকের ভেতর ওই পারসেপশনের জন্য তারা বলছে ভাবতে পারছিলাম না, সত্যি ভাবতে পারি না চিরঞ্জিত এরকম পাঠ করে, মানে চিরঞ্জিত পাঠটা করতেই পারে না, 200 ছবিতে এই পাঠটা করতেই পারে না, সেরকম পাঠ করলো কী করে, মানে অবাক হয়ে গেল তারা দেখে। তার মানে আমি তো ভাগ করেছিলাম বুদ্ধি করে, আমি সৃজিতকে বলেও ছিলাম যে যখন তোর মনে হচ্ছে দীপক পাঠ করছে চিরঞ্জিত নয়, তাহলে তুই একটা কাজ কর, আমাকে নিউ কামার দীপক চক্রবর্তী নাবি দে, এই ছবিতে প্রথম নামলাম। না সেটা হবে না, আমি কেন হবে না, না চিরঞ্জিত সেলেবল, এবার ওই সেলেবিলিটিটা ওখান থেকে নিচ্ছে। সেই জন্য এই যে চরিত্রগুলো আমরা করি, আমরা বহু সময় বাছি, বহু ছবি বাছি, ক্যারেক্টার বাছি, যেটা আমার মনে হয় যে আমার ইমেজের সঙ্গে শ্যুট করছে, তার বাইরে যাই না। আমরা রাম থাকতে চাই, রাবণ হতে চাই না। আর যে রাবণ, সে প্রাণপণ চেষ্টা করে রাম হওয়ার। বিপ্লব চ্যাটার্জিকে সারা জীবন ধরে বলতে শুনেছি আমি রাম হব, যে করি হোক। তার কারণও আছে, কারণ যে যে বিখ্যাত ভিলেনরা রয়েছে বোম্বেতে, তাদের কারুর নামে কোনো ট্রাস্ট নেই, কোনো অ্যাওয়ার্ড ফাংশন হয় না তাদের নিয়ে। না, নেগেটিভ অ্যাক্টর হতে পারে, তাকে নিয়ে কোনো ট্রাস্টই হয় না, তাকে নিয়ে কোনো প্রোগ্রাম হয় না, তার নাম দিয়ে হেড ওপরে দিয়ে কিছু বলা হয় না, যারা খুব দারুণ ফিলান্থ্রপিক কাজ করছে এই গ্রুপটা, কে অমরিশ পুরীর গ্রুপ, হয় না, হবে না, কিছুতেই হবে না এটা, কিন্তু সেখানে হিরোর নাম দিয়ে হবে, এই হচ্ছে মজাটা। তো ফলে ওটা একটা পারসেপশন, পাবলিক পারসেপশন আছে, সেইটা কিছুটা তো এখানে মেনটেন হয়, করতেই হয় আমাদের। আমার মনে হয় যেমন আমাকে এই কদিন আগে অফার এসেছিলো বোম্বে থেকে, তারা যে রোলটা করতে বলছে, ইন্টারেস্টিং রোল, কিন্তু বলে এটা করতে পারবো না, কারণ এটা নেগেটিভ রোলটা আমি করি না। আর শেষ হয়ে এসেছি, বয়স শেষ হয়ে গেছে, এখন আর ওটাকে ব্রেক করবো না, মানে যে প্রসেসে আছে। কী হচ্ছে, আমার দর্শক আমাকে দেখে মদ খাওয়াচ্ছি, বউকে দেখে দুঃখ পেয়ে গেল, তো আমার যে ফ্যানটা, সেই ফ্যানটাকে আমি কষ্ট দিতে চাইছি না, এই জন্য আমরা করি। সেখানে ও যেটা করছে, এই ওর যে ব্রেকটা করছে, অয়ন যে ব্রেকটা করছে, এটা কিন্তু ওইটা নয়, এটা হচ্ছে ও খুব ন্যাচারাল যে শেডসগুলো থাকে, ওই যেটা বললো কথাটা খুব ভালো, সবটাই সাদা সবটাই কালো এরম হয় না তো কখনো, তার মানে তার ভেতরে স্ট্রিক্স আছে, কতগুলো সাদা স্ট্রিক্সও আছে কালোর মধ্যে। হ্যাঁ, আসলে দেখো নর্মাল হিউম্যান বিইং হয়েও আমরা যেমন অনেক শেড থাকে বলি আমরা, কিন্তু আমরা পার্সোনালি কিন্তু সেই শেডগুলো একটাও শো করতে চাই না। আসলে দেখো নর্মাল হিউম্যান বিইং হয়েও আমরা যেমন অনেক শেড থাকে বলি আমরা, কিন্তু আমরা পার্সোনালি কিন্তু সেই শেডগুলো একটাও শো করতে চাই না। মজা ওইটা একই, কিন্তু ক্যারেক্টারের মতো, মানে আমরা কিন্তু হোয়াইটটাই দেখানোর চেষ্টা করি, বাকিটা হাইড করি। তো জীবনও নাটক, জীবন ড্রামা। স্বর্ণরিপু 2-তে অয়নদা সেইটা আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার, শুধু আমার বা দীপক কাকুর ক্যারেক্টার না, প্রত্যেকটা যে চরিত্র আছে, রিজুর চরিত্র, শাশ্বত, অপুদা ডেফিনেটলি ক্যারেক্টার, প্রত্যেকটা মানুষেরই ওই গুড সাইড এবং ব্যাড সাইড, যেটাকে আমরা বলি গ্রে শেড, ওটা কিন্তু প্রত্যেকটা চরিত্র বেরিয়েছে। কোনো চরিত্র কিন্তু এখানে মানে একেবারে যে প্রথম থেকে সাদা, মানে কেউ ধরো চেষ্টা করেছে, যেটা দীপক এক্ষুনি বলছিলেন যে চেষ্টা করেছে, পরে গিয়ে তার সেই গ্রে শেডটা বেরিয়ে গেছে। ভেরি ইন্টারেস্টিং, মানে ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার। শুধু যে আমারটা, মেঘার চরিত্রটা বলবো না, ডেফিনেটলি আমারটা তো খুবই চ্যালেঞ্জিং ছিল, খুব ইন্টারেস্টিং ছিল।
ইভেন যে বাচ্চা মেয়েটি অভিনয় করছে, নামটা কি? চরিত্রের নাম তিথি। তিথি। দেবপ্রিয়া। দেবপ্রিয়াও যে অভিনয় করেছে, দেবপ্রিয়ার চরিত্রটাও এত সুন্দর করে মানে লেখা হয়েছে যে ওর যে যন্ত্রণাটা, ওর যে বাবার যে টর্চার, একটা মেন্টাল হয় না মানুষের ওপর একটা প্রেশার সবসময় থাকে, আই থিঙ্ক সেই ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং। সে তার বাবাকে কখনো কখনো চায়, কখনো কখনো চায় না। তো আই থিঙ্ক আমাদের শরীরপুর যে প্রত্যেকটা চরিত্র সেগুলো প্রচণ্ড ইন্টারেস্টিং, এবং ছবিটা আমি বলবো যে ডেফিনেটলি থ্রিলার ছবি, এমনিও বাঙালিরা দেখতে খুব ভালোবাসেন, আর এটা কিন্তু খুব একটু অন্য ধরনের ছবি। যেমন ধরো মানে দেখবে যে আমাদের ফ্যামিলিতে যেটা হয়, ও বলছে যে কথা তার থেকেই বলছি, আমি সূত্র নিয়েই বলছি, সেটা হচ্ছে বাবার চরিত্র সবসময় কিন্তু প্রত্যেক ছেলে মেয়ের কাছে খালি নেগেটিভ না অ্যান্ড পজিটিভ। খুব মজা, মার নয়, মারটা কিন্তু পজিটিভই হয়, সবসময় পজিটিভ হয়। এর ভিতরে ডিফারেন্স আছে, সেটা খুব মজা লাগে আমার ব্যাপারটা ভাবতে। মা খারাপ করতে পারে না, ভাবতে পারে না, এরকমই মনে হয় বেসিক্যালি। হয়তো একজন দুজন মা অন্যরকম হতে পারে, কিন্তু আদারওয়াইজ বাবা, হ্যাঁ বাবা কত বড়, এটা বিভৎস রাগ আছে, অনেক অনেক বাজে কাজ করে বাবা, আমি জানি মানে এরকম একটা ব্যাপারটা আছে। যেমন এক্ষুনি যদি আমি শাহরুখের ছেলেকে জিজ্ঞেস করা হয় তাহলে সে যে বাবা সম্বন্ধে ধারণা কি, ও বলে আমার বহুত খারাপ কাজ করে বাবা, অনেক কিছু দেখেছি জানি আমি, এরকম আর কি। তার বাবাও সেই জন্য একসময় 23 বছর আগে বলেছিল যে আমার যখন বাচ্চাটা এইটুকু একদম কয়েক বোধহয় মাসের, তখন বলেছিল ও আমার ছেলে তো যখন বড় হবে তখন 3-4 বছরের বয়স থেকে নাকি তাকে সে ড্রাগ খেতে পারবে, সে যা ইচ্ছে করতে পারবে। এই কথাটাই খুব ইম্পর্টেন্ট হতে পারে, কিন্তু এটাও নেগেটিভিটি হয়ে আচ্ছা। যেমন এক্ষুনি যদি আমি শাহরুখের ছেলেকে জিজ্ঞেস করা হয় তাহলে সে যে বাবা সম্বন্ধে ধারণা কি, ও বলে আমার বহুত খারাপ কাজ করে বাবা, অনেক কিছু দেখেছি জানি আমি, এরকম আর কি। তার বাবাও সেই জন্য একসময় 23 বছর আগে বলেছিল যে আমার যখন বাচ্চাটা এইটুকু একদম কয়েক বোধহয় মাসের, তখন বলেছিল ও আমার ছেলে তো যখন বড় হবে তখন 3-4 বছরের বয়স থেকে নাকি তাকে সে ড্রাগ খেতে পারবে, সে যা ইচ্ছে করতে পারবে। এই কথাটাই খুব ইম্পর্টেন্ট হতে পারে, কিন্তু এটাও নেগেটিভিটি হয়ে এটা কিন্তু নেগেটিভিটি হয়ে যেতে পারে ছেলের কাছে। তুমি তো বলেছিলে এই কথাটা, জেলে এসে ভাবতে পারে এটা, তো সেই আর কি। ফলে এখন ও যে খেলাটা খেলছে অয়ন, সেটা ইটস এ ভেরি ডিফিকাল্ট গেম, ইন্টেলিজেন্ট গেম খেলছে, ভেরি ইন্টেলিজেন্ট। কিন্তু দাদা আমার একটাই প্রশ্ন, সেটা হলো তুমি বলছিলে এই স্টারডাম মেনটেন করার জায়গাটা, এই স্টারডাম মেনটেন করা বছরের পর বছর এক জায়গায় আই অ্যাম দ্য ওয়ান হয়ে থাকাটা শুধুই কি হার্ডওয়ার্ক, নাকি তার সঙ্গে অন্যান্য অনেক কিছু গেমও থাকে, মানে যেটা হয়তো প্রকাশ্যে আসে না সব ক্ষেত্রে, মানে এমন কার রেফারেন্সে বলছিস? মানে যে কোনো ক্ষেত্রেই বলতে পারি। এখন তো আরো বেরোচ্ছে না, বলছি সে তো করতে হয়, ওই যে যেটা বললাম ভালো গুণকে সব দেখাতে হয়, কিন্তু পেছনে লুকিয়ে রাখতে হয় কিছু খারাপ খারাপ জিনিস, আর কি। এটাতে আমি ডিটেলে গেলাম না, এইটুকুই বলবো আর কি। আচ্ছা, সে নয় চন্দ্রকান্ত বরং ডিটেলে যাক, কিন্তু তার আগে আমরা এবার একদম প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। সেটা হলো কি 10 তারিখে ষড়রিপু 2 যৌতুগৃহ মুক্তি পাচ্ছে, পাশাপাশি আর অনেকগুলো বাংলা ছবি মুক্তি পাচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তুমি একটু আগে বলছিলে যে দর্শক হলে যাচ্ছে না, মানুষজন ওটিটির অতিথি হয়ে গেছে মোটামুটি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা সিনেমাকে হলে নিয়ে আসাটা, সেটা প্রডিউসারের পক্ষ থেকে বলো, পরিচালকের পক্ষ থেকে বলো, একজন অভিনেতা অভিনেত্রীর জায়গা থেকে, তোমরা কতটা আশাবাদী এবং কতখানি চাপেও আছো? হ্যাঁ, চাপে তো আমরা সবাই আছি, কিন্তু বিষয় হচ্ছে সিনেমা মানে মুভি, এই বিষয়টা বড় পর্দার, মানে বড় পর্দার এক্সপিরিয়েন্স, ওই লার্জার দ্যান লাইফ ফিল, মানে এটা একটা আলাদা জিনিস। হ্যাঁ, মানে আমরা এইখানে কাজ করতে, আমি টিভিতে চাকরি করতে এসেছি একটা দিন এই বড় পর্দার জন্য ছবি বানাবো এইটা ভেবে, হ্যাঁ, মানে নয়তো এইখানে আসতাম না। আমি প্রথম আমার মনে হচ্ছে মা আমাকে দেখাতে নিয়ে গেছিলো কোভাডিস, 1953 সালের ছবি, মানে 50s ছবি, সেইটা ওই মানে অনেকগুলো রিলিজ করতো আর কি তখন কলকাতার সব ভালো ভালো হলগুলো, ধর্মতলার হলগুলোতে। আমি দেখে ওই প্রথম বড় পর্দার প্রেমে পড়ে গেলাম, এবং তারপরে আমার মনে হয় ওইটাই আমার এই টেলিভিশনে চাকরি করতে আসা, এবং সেখান থেকে এক সময় আমি ছবি বানাবো সেইটা। ফলে বড় পর্দার স্বপ্ন না থাকলে আর কি রইলো, মানে সেটা একজন দর্শকেরও স্বপ্ন যে বড় পর্দায় আমি ছবিটা দেখবো, ওইরকম নয় যে মানে মোবাইলে দেখছি আমি সেটা আজকে বাধ্য হই। হ্যাঁ,
যে আমরা হলে গিয়ে দেখি। কিন্তু প্রত্যেক আর্টিস্ট সিরিয়াল আর্টিস্ট প্রত্যেকের একই অ্যাম্বিশন থাকে। হ্যাঁ, অ্যাসপিরেশন থাকবে তো একটা মানুষের। এখন আমি সিরিয়াল করছি না, এখন আমি সিরিয়াল করছি না, বড় পর্দা কাজ করছি, মানে ব্যাপারটা বড় পর্দা। এলিভেটেড একটা ব্যাপার। কিন্তু দাদা একই সঙ্গে তো আরেকখানা জিনিস চলে আসছে, সেটা হলো একই সঙ্গে তো আরেকখানা জিনিস, যে এতগুলো বাংলা সিনেমা কিন্তু কোথাও না কোথাও যদি যেই একখানা বড় বাজেটে যদি একটা হিন্দি সিনেমা চলে আসে, সেটাকে কিন্তু বাংলা সিনেমাকে কোথাও না কোথাও একটু কোণঠাসা করে দেওয়া হবে, সেটা যে কোনো হল হোক, মাল্টিপ্লেক্স হোক, সিঙ্গেল হল হোক। সেই জায়গাটাকে কিভাবে দেখো তোমরা? আমার একটাই কথা বলা, সেটা হচ্ছে যে একজন ব্যবসায়ীর স্বাধীন ব্যবসাকে হাত দেওয়া উচিত নয়। তিনি কিভাবে ব্যবসা করবেন, কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, সেই স্বাধীনতা তার আছে। এরকম নয় যে বাংলায় ব্যবসা করছেন বলে তাকে বাংলা ছবি দেখাতে হবে, তা নয়। কিন্তু আমি জানতে চাই, তাঁরা যখন এই হলগুলো পেয়েছিলেন, তখন কি তারা রাজ্য সরকারের কাছ থেকে কিছু সুবিধা পেয়েছিলেন? বাংলা ছবি দেখানো হবে এই শর্তে, একটু কম দামে জমি, কিছু ট্যাক্স মাফ, এগুলো কি তারা সেটা যদি পেয়ে থাকেন, তাহলে তারা বাংলা ছবি না দেখিয়ে ক্রাইম করছেন, তাদের নিজস্ব ব্যবসার এথিক্স ভঙ্গ করছেন। ফলে তাদের পেনালাইজ করা উচিত। সরকারের উচিত একদম এটাতে ইন্টারভেন করা, যেভাবে মহারাষ্ট্র সরকার করেছে। বাংলা সরকারের উচিত ইন্টারভেন করা, বাংলা ছবি দেখাতে হবে এই বিষয়টা সুনিশ্চিত করা। কারণ হল মালিক জমি পেয়েছেন, কর ছাড় পেয়েছেন, বাংলা ছবি দেখানো হবে এই মর্মে সাইন করে। আমার যেটা মেন কথা বলার আছে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যেটা চলবে না সেটা চলবে, জোর করে তাকে থামানো যায় না। বাংলা ছবি যদি সুপারহিট হয়, যদি বেদমের জোস না হয়, তাহলে 1 বছর একটা হলে চলবে, কোনো হাউস ছাড়বে না, কোনো হিন্দি হাউস, কোনো হিন্দি ছবি ঢুকবে না। আমার সাথে অনিল কাপুরের দেখা হয়েছিল ওই তারপরেই এক সময়, তখন আমি বললাম যে আই এম চিরঞ্জিত, স্মল টাইম অ্যাক্টর ইন বেঙ্গল। ও বললো আই নো ইউ আর চিরঞ্জিত। হাউ কুড ইউ নো মি? বললো আমি তোমার ছবি দেখেছি ওখানে বসে ভিডিওতে, পাইরেটেড ভিডিও, কারণ ওরা ভিডিও ছাড়েনি, দেখেছি বেদমের জোসটা, কাজে আমি তোমায় চিনি। এই জন্য আরও চিনি যে 1 বছর ধরে আমরা কোনো হিন্দি ছবি এখানে পেনিট্রেটই করতে পারছি না, ঢুকতে পারছিল না। তার মানে কি, সেই যে সময় না সিনারিও কিছু চেঞ্জ হয়নি, মাসটা এই মাসটাই আছে। আমি বলছি এই মাসটাই আছে। মজা হচ্ছে এখানে যত লোক শোলে দেখেছে বেঙ্গলে, তার থেকে অনেক বেশি লোক বাংলা ছবি দেখেছে। উত্তম কুমার দেখেছে, সুচিত্রা সেন দেখেছে, আমাদের অন্য যে কোনো ছবি দেখেছে। তার মানে বাংলা ছবি কিন্তু হাউসেই দেখে এই লোকগুলো, যাদের পয়সা কম, তারা আবার অ্যান্ড্রয়েড ফোনটা কিনতে পারে না। আর অ্যান্ড্রয়েড ফোন কিনতে না পারলে সে কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম পাবে না। ওটিটি প্ল্যাটফর্ম না পেলে তা পাওয়ার জন্য তাকে এক্সট্রা আবার টাকা পেমেন্ট করতে হবে। এই টাকাটা বাংলা সিনেমার দর্শকের নেই, যার জন্য তারা স্ট্রেট সিনেমা দেখাটাই ছেড়ে দিয়েছে। 750 হাউস ছিল আমাদের সময়, বাংলা ছবি দিয়েই আমরা কিন্তু বেড়েছিলাম। এই 750 ছিল না, কিন্তু আমি অন্তত 25টা হাউস ওপেন করেছিলাম, তখন ইনগরেট করেছি। তার মানে তখন বাড়ছিল হাউস, মানে টকিং অ্যাবাউট প্রোডাকশন হাউস না সিনেমা হল, সিনেমা হল, সিনেমা হলটাই তো সব। সেইটা বাড়ছিল তখন, তারপরে সেখানে প্রফিট ছিল, সেখানে ইনভেস্টমেন্ট ছিল। এখন উল্টো হয়ে গেছে, 30টা হল হয়ে গেছে, এরকম একটা মাল্টিপ্লেক্স জুড়ে ফুড়ে 100টা। আমাদের টার্গেট অডিয়েন্সটাই বুঝতে পারলাম না যে কারা ইন্ডাস্ট্রি বাঁচাতে পারে। আর একটা অডিয়েন্স আমরা প্রধানত বোঝানোর চেষ্টা করলাম, কারা অ্যাওয়ার্ড আনতে পারে, মানে ভালো ছবি হিসেবে। আমি বলছি সবই ভালো ছবি, সেই ছবির দর্শক কিন্তু দীপক, আর বানায় যে ছবিটা চিরঞ্জিত, সেটা কিন্তু এই মাসের ছবি। এই মজাটা দুটোতেই আমি থাকি, সে আমি ভালো বুঝি এটা। সেই জন্য আমাদের এখানে বাংলা ছবিকে বাঁচতে গেলে কিন্তু হাউস চাই, বাংলা ছবি ওটিটিতে বাঁচবেন না। কারণ ওই দর্শক, বাঙালি দর্শকটার হাতে অ্যান্ড্রয়েডও নেই, ওর কাছে এত টাকা নেই যে ও নেটফ্লিক্স কিনে ফেলবে, মানে তাকে মাসে মাসে টাকা দেবে সবগুলোকে। এই টাকা দিয়ে একটা ছোটো স্ক্রিনে দেখবে, এইটা আমাদের বাঙালি দর্শকের মেন্টালিটি নয়। এই হচ্ছে মুশকিলটা। সেই জন্য বাংলাকে বাঁচতে, হিন্দি বেঁচে যেতে পারে, অল ওভার ওয়ার্ল্ড তারা বিজনেস করে বলে বেঁচে যাবে হয়তো, তাদের মাল্টিপ্লেক্সেস অনেক বেশি পায়, তারা অ্যান্ড্রয়েড ফোন অনেক বেশি পাবে সারা পৃথিবী জুড়ে, বাংলা পাবে না। বাংলার মধ্যেই থাকতে হবে, বাঙালি দর্শকের মধ্যে থাকতে হবে, এবং সেই দর্শক কিন্তু টিকিট কেটে সিনেমা হলে বড় পর্দায় দেখার লোক, অ্যান্ড্রয়েডে দেখার লোক নয় তারা। এটা হচ্ছে মুশকিলটা। চাই যে আপনারা প্লিজ সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন।
10ই অক্টোবর পুজোর সময় আমাদের ছবি শররিপু 2 রিলিজ করছে এবং আমি আশা করছি যে এই ছবিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। এটা কিন্তু একেবারে ফ্যামিলি নিয়ে বসে সিনেমা হলে মজা করে পপকর্ন খেতে খেতে দেখার মতন একটা ছবি, প্লিজ আপনারা দেখবেন। পপকর্ন বা মুড়ি যাই মুড়ি কোথায় পাওয়া যায়? না না, পপকর্ন তো ছোট চিড়ে হলে পাওয়া যায়, চিড়ে ছোট পাওয়া হলে পপকর্ন পাওয়া যাবে না, মুড়ি পাওয়া যেতে পারে, এরকম একটা ঝালমুড়ি খেয়ে নেবে, ঠিক আছে। তাহলে গ্রিন টিতে দিয়ে আপনি দেখুন ওটিটি, আর পজিটিভিটি দিয়ে আপনি দেখুন কি শররিপু 2 যৌতুগৃহ সিনেমা হলে গিয়ে, কারণ হলে হলে একটু থ্রিলার হতেই পারে। দ্য বঙ্গ নিউজ, আমার বাংলা, আমার গর্ব।